সরকারের যুদ্ধ ঘোষণা করার কোনো ম্যান্ডেটই নেই। আমি বিনয়ের সাথে দ্বিমত করি, ম্যান্ডেট আছে। ভারতের অধিকাংশ 65 to 70% অস্ত্র হচ্ছে 80-র দশকের কেনা অস্ত্র, রাশিয়া আসে, সোভিয়েত ইউনিয়নের দেওয়া অস্ত্র। যেই অস্ত্র পাকিস্তান অলরেডি মডার্নাইজ করে ফেলেছে আমেরিকা, চায়না, টার্কি বিভিন্ন জনের সহায়তায়। এবং রিসেন্টলিও দেখেছেন আপনার টার্কি কিন্তু অস্ত্র সাপ্লাই দিয়েছে, বিমান দিয়েছে। ট্রাম্প ইভেন F-16 দেওয়ার কথা বলছে। তো সেই বাস্তবতায় আর সাহসের অবস্থা তো আমরা জানি। ভারতীয়দের সাহস হচ্ছে বলিউডের সিনেমাতে, ওখানে তারা ব্যাপক কুশপত্তলিকা পোড়ায়, ওখানে তারা মূর্তির সাথে মারামারি করে, ওখানে তারা স্ট্যান্ডবাজি করতে হয় না, আপনারা তো ফিল্মের বুঝবেন আর কি, যে এরকম মানে প্লাস্টিকের মানে সোলজার দাঁড় করায় রাখছে, এর সাথে সে ব্যাপক যুদ্ধ করে, এরকম কিছু একটা হবে টবে আর কি। আপনার ধরেন 2-3 সপ্তাহ এই নাটক টাটক চলবে, এরপরে দেখবেন যে ওই যে বিরহর পরে যে প্রেম আবার একত্রিত হয়ে যায়, নায়ক নায়কদের দেখা হয়, 2 সংসার মেনে নেয়, এরপর থেকে তারা আবার ভাতের সাথে বেগুন ভর্তা করে আবার সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে লাগলো। ভাতের সাথে বেগুন ভর্তা, এরকম একটা ভয়ঙ্কর সমস্ত পদক্ষেপ নিচ্ছে এই গভর্নমেন্ট। এটা আমার এখন আমার সন্দেহ হচ্ছে এই গভর্নমেন্ট আসলে নিজে এগুলি করতেছে না, অন্য কারো কারণে করতেছে। শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত অথবা ভারত মহাসাগর পর্যন্ত যা আছে পুরোটা হচ্ছে সেই অশোক মৌর্য সাম্রাজ্যের যে আদি সোনালী ভারত, সেই ভারতটা তারা তৈরি করতে চায়। এখন সেই ধর্মসভাতে তাদেরকে রিপোর্ট দিতে হবে যে অখণ্ড ভারতের আলোচনাতে এবং এই ক্যাম্পেইনটা কোথায় আছি আমরা, কতদূর আছি। আরএসএস মনে করে যেই কারণে মোদিকে তারা প্রমোট করে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে, বিজেপির নেতা বানিয়েছে, মোদি সেই এজেন্ডাটা ডেলিভার করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ হওয়ার জায়গাটা কোথায়? ব্যর্থ হওয়ার জায়গাটা হচ্ছে যে আপনি যদি পুরো নেইবারহুড দেখেন, তার মানচিত্রে কিন্তু সার্কের কোনো দেশ নাই। যেটা সে 23-এ যে তার নতুন সংসদ ভবন করেছে দঙ্গল, সেই দঙ্গলে আপনার একটা অখণ্ড ভারতের মানচিত্র বসিয়েছে। সেই মানচিত্রে বাংলাদেশ নাই, পাকিস্তান নাই, নেপাল নাই, ভুটান নাই, শ্রীলঙ্কা নাই, মালদ্বীপ নাই, চায়নার কিছু অংশ নাই, আফগানিস্তানের কিছু অংশ নাই। এই পুরোটাকে সে একটা দেশ মনে করছে। তাহলে এই ধর্মসভায় তাকে তো এখন আসলে আপডেট দিতে হবে যে তার এই সে অখণ্ড ভারতের জায়গাটা কোথায়। রিয়েলিটি হচ্ছে এই প্রত্যেকটা দেশের সাথে ভারতের সম্পর্ক এত খারাপ যে ভারতের ওখানে অ্যাক্সেস যাই ছিল গত 10 বছর আগে, 2010-এ যখন 2014-তে যখন সে নির্বাচিত হয়ে আসে, তার থেকে অবস্থা এখন আরও খারাপ। তো সেই বাস্তবতায় দেখেন যে মোদি ডোমেস্টিক পলিটিক্সে প্রচণ্ড থ্রেটেন্ড অবস্থায় আছে। লাস্ট ইলেকশনে আপনার কংগ্রেস লেড যে কোয়ালিশন, তারা কিন্তু একটা সিরিয়াস ডেমোক্রেটিক চ্যালেঞ্জ তাকে ছুড়ে দিয়েছে। তারা এটাও বলেছে যে 5 কোটি 5.5 কোটি ভোট এদিক সেদিক করেছে, 100 আসনে আপনার কংগ্রেসকে হারানো হয়েছে। অতএব এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে জিততে হয়েছে, এটা কিন্তু মোদিকে 14তে করতে হয়নি, 19-এও করতে হয়নি, কিন্তু 24-এ তাকে এটা করতে হয়েছে এবং আইন পরিবর্তন করতে হয়েছে। ইলেকশন কমিশনের যে আপনার ফ্রেমিং ছিল, সেখানে বলা ছিল ভারতের প্রধানমন্ত্রী, সংসদের বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতি 3 জন একমত হয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার কারা হবে। মোদি এই টার্মে আপনার সেই নিয়মটা পর্যন্ত পাল্টে ফেলেছে। সংসদের নেতা এবং বিরোধী দলের নেতাকে কেটে দিয়ে সেখানে দিয়েছে আপনার ফেডারেল মিনিস্টার। তো ফেডারেল মিনিস্টার যোগ হওয়ার কারণে যেটা হয়েছে, সেটা আবার বিজেপির একজন মন্ত্রী হবে। তো 3 জনের ভিতরে 2 জন তার ভোট হয়ে গেল, সে আলটিমেটলি এইটা সিলেক্ট করবে। আর তারা তো নিজেরা চিফ জাস্টিস নিজেদের মতো করেই চুজ করতেছে। তো সেই জায়গায় আপনি দেখেন যে মোদির ইন্টারন্যাশনাল ফ্রন্ট দেখেন, ধারণা করা হইতো যে বিজেপি মোদি ইন্টারন্যাশনালি ভেরি স্ট্রং। ট্রাম্পের ওখানে সফরে গিয়ে কি হয়েছে, সে যা যা চেয়েছিল তা তো কিছু পায় নাই। হাজার হাজার অবৈধ ইন্ডিয়ানদেরকে আপনার চ্যাংদোলা করে আর কি দিনের নোটিসে 18,000 20,000 ইন্ডিয়ানকে ফেরত পাঠিয়ে দিয়েছে আপনার কার্গো বিমানে করে। আপনি জানেন কার্গো বিমানে কিন্তু বসার সিট নাই, ফ্লোরে বসতে হয়। এই লেভেলের অপমানজনকভাবে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে এইটা পাঠাইতে আমেরিকার যে পরিমাণ খরচ হয়েছে সেটা ভারতকে দিতে হবে। দ্বিতীয়ত, সে ওখানে ফ্রি ট্রেডের জন্য গেছে, সে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে ভারতে ফিরে আসছে। সে গেছে ওখানের মার্কেটে ইন করবার জন্য, সে ওখান থেকে পণ্য কিনতে বাধ্য হয়েছে। তাকে ট্রাম্প চুক্তি করতে বাধ্য হয়েছে যে আমার কাছ থেকে তোমাকে অস্ত্র কিনতে হবে, আমার কাছ থেকে তোমার তেল গ্যাস কিনতে হবে। এখানে ট্রাম্পের সহযোগিতা তো পাচ্ছেই না, বরং একটা বৈরী সিচুয়েশনের মধ্যে আছে ইন্টারন্যাশনাল পলিটিক্স। এবং এটা সর্বশেষ ঘাটা হচ্ছে বাংলাদেশের সিচুয়েশন, রাইট। আমরা কিন্তু অতীতে দেখেছি যে শাসক
শাসকদেরকে, অনেক শাসককে দেখেছি ক্ষমতায় থাকার জন্য যুদ্ধ অবস্থা তৈরি। তো এখানে কি আপনি এরকম কোনো বাস্তবতা তাই সংখ্যা হচ্ছে, দেখছেন কিনা? আসলে কি একদমই তাই হচ্ছে। যেটা হয়েছে যে আপনার এই রিয়েলিটিতে মোদি এখন দেখতে পাচ্ছে তার অস্তিত্বের স্বার্থে তাকে এখন ডোমেস্টিক ফ্রন্টে যদি সিম্প্যাথি আদায় করতে হয়, তার এখন সামনে অপশন আছে পাকিস্তান কার্ড খেলা, যেটা ভারতের প্রধানমন্ত্রীরা, ভারতের সরকারগুলো বিভিন্ন সময় দেখবেন কয়েক বছর আগে সার্জিক্যাল স্ট্রাইক, একটা ভুয়া স্ট্রাইক করছে পাকিস্তানের ভিতরে, কী সব করছে টরছে আইনা পাকিস্তানে আপনার ইন্ডিয়ান মিডিয়াতে চালায় দিচ্ছে। এখন পারমাণবিক শক্তিধর এই দুই পরাশক্তির মধ্যে যদি যুদ্ধ বেঁধে যায়, যুদ্ধ হবে না, আপনি মনে করছেন নিশ্চিত তারা থাকেন কোনো যুদ্ধ হবে না, কোনো যুদ্ধ হবে না? দ্যাটস দ্য কিন্তু বটম লাইন। কোনো যুদ্ধ হবে না। যেটা হবে, যুদ্ধ করার মতো সক্ষমতা এবং সাহস ভারতবাসীর কখনো ছিল না। তাহলে ভারতের প্রধান উপদেষ্টা যে establishment- যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী তিনি বলছেন, এবং আধাআধি প্রস্তুতির কোনো জায়গা নেই, এই কথাটাও তিনি বলেছেন। আপনি তাহলে কিভাবে দেখছেন বিষয়টাকে? আমি এটাকে দেখতেছি যে আপনার যে কোনো নেইবারহুডে যদি তিনি তো মহল্লাতে, শান্তির অ্যাম্বাসেডর, তাই না? শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, এবং তিনি যখন এই কথাটা বলেন তিনি নিশ্চয়ই এই আশঙ্কাটা থেকেই বলছেন যে যুদ্ধ একটা হতে পারে, সেটা আমরা বুঝতে মূল চাই। বিষয়টা হচ্ছে যে যে কোনো নেইবারহুডে মহল্লাতে যদি আপনার একটা টেনশন চলে, আপনি মানে সাবধান হয়ে থাকবেন। তো এটা হচ্ছে কমন সেন্স। আপনার 2 বিল্ডিং পরে আগুন লাগছে, আপনাকে তো একটু সাবধান থাকতে হবে যে বিল্ডিং এর আগুনের ধোঁয়াটা তার মানে অথবা যুদ্ধ যে স্ফুলিঙ্গ চলে হবে না আসছে। একেবারে শতভাগ সেটা বলা যায় না, আপনি বলছেন। মানে যুদ্ধ ইউজুয়ালি দুইটা পারমাণবিক শক্তি সম্পন্ন দেশের ভিতরে যুদ্ধ হবে না ইন প্রিন্সিপাল, এটা হওয়ার সুযোগ নাই। কারণ তাহলে যেটা হবে, পাকিস্তানের থেকেও ভারত বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ যুদ্ধের যে আর্মামেন্ট দরকার, এই আর্মামেন্টে কাগজপত্রে ভারত এগিয়ে আছে, রিয়েলিটিতে তা না। ভারতের অধিকাংশ 65 to 70% অস্ত্র হচ্ছে 80-র দশকের কেনা অস্ত্র, রাশিয়া আসে, সোভিয়েত ইউনিয়নের দেওয়া অস্ত্র। যেই অস্ত্র পাকিস্তান অলরেডি মডার্নাইজ করে ফেলেছে আমেরিকা, চায়না, টার্কি বিভিন্ন জনের সহায়তায়। এবং রিসেন্টলিও দেখেছেন আপনার টার্কি কিন্তু অস্ত্র সাপ্লাই দিয়েছে, বিমান দিয়েছে। ট্রাম্প ইভেন F-16 দেওয়ার কথা বলছে। তো সেই বাস্তবতায় আর সাহসের অবস্থা তো আমরা জানি। ভারতীয়দের সাহস হচ্ছে বলিউডের সিনেমাতে, ওখানে তারা ব্যাপক কুশপত্তলিকা পোড়ায়, ওখানে তারা মূর্তির সাথে মারামারি করে, ওখানে তারা স্ট্যান্ডবাজি করতে হয় না। আপনারা তো ফিল্মের বুঝবেন আর কি, যে এরকম মানে প্লাস্টিকের মানে সোলজার দাঁড় করায় রাখছে, এর সাথে সে ব্যাপক যুদ্ধ করে। তো ভারতের সাহস হচ্ছে ওই নিষ্প্রাণ প্লাস্টিকের মূর্তির সাথে সে যুদ্ধ করতে জানে। যোদ্ধা জাতি ভারতীয়রা কখনো ছিল না। ভারতের ইতিহাসের আজাদের আন্দোলন যদি দেখেন, ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি যোদ্ধা জাতি ছিল মুসলমানরা, ছিল পাঞ্জাবিরা, শিখরা। এবং এই দুইটা গোষ্ঠী হচ্ছে চরম নির্যাতিত, তারা ভারতের হয়ে যুদ্ধ করবে না। অতএব সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক জেনারেলরা, যে আপনার ওয়ার টেবিলের যে মিটিং হয়েছে, ইন্ডিয়ান মিডিয়াতে দেখলাম আপনার যে অনলাইনে এসছে, জেনারেলরা যুদ্ধ রাজি হয় নাই, তারা বের হয়ে চলে গেছে, ওয়ার্কআউট করেছে। এবং লেফটেন্যান্ট জেনারেল কুমার নামে একজন ভদ্রলোকের কথা এসছে, তাকে বলা হয়েছে ট্রিগার চাপার জন্য, ভারত থেকে অ্যাটাক করবার জন্য। তিনি সেটা করতে অস্বীকার করেছেন এবং লেফটেন্যান্ট জেনারেল কুমারকে ডিসমিস করা হয়েছে এবং তাকে রাষ্ট্রদ্রোহিতার সেডিশন চার্জ দিয়ে এখন গ্রেফতার করা হয়েছে। তাহলে সব মিলিয়ে যুদ্ধ করবার সক্ষমতা, আগ্রহ, সাহস কোনোটা ভারতের ইনফ্যাক্ট নাই। এরপরে দরকার হচ্ছে আপনার কূটনৈতিক সমর্থন। ভারত এরকম একটা যুদ্ধ হবে না, করবে, তাহলে শেষ হবে কিভাবে? মানে আমরা কি আশা করতে পারি যে এর আগে যেমন অটল বিহারী বাজপেয়ী গেলেন, আপনি জানেন লাহোর ঘোষণাপত্র যেখান থেকে হলো, এরকম একটা সিচুয়েশন কি হতে পারে কিনা? এরকম কিছু একটা হবে টবে আর কি। আপনার ধরেন 2-3 সপ্তাহ এই নাটক টাটক চলবে, এরপরে দেখবেন যে ওই যে বিরহের পরে যে প্রেম আবার একত্রিত হয়ে যায়, নায়ক নায়কদের দেখা হয়, 2 সংসার মেনে নেয়, এরপর থেকে তারা আবার ভাতের সাথে বেগুন ভর্তা করে আবার সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে লাগলো। ভাতের সাথে বেগুন ভর্তা, এরকম একটা করে একটা রিয়েলিটিতে চলে যাবে আর কি। যুদ্ধ হবে না, যুদ্ধ করার মতো অবস্থা ভারত নাই। ধন্যবাদ আপনি মাসুদ কামাল। আমি আপনার কাছে জানতে চাই, আপনি তো জানেন যে মানবিক করিডোর দেওয়ার একটি প্রস্তাবনা এখানে এসেছে এবং সেখানে জাতিসংঘের প্রস্তাবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, এরকম একটি মন্তব্য আমরা পেয়েছিলাম পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কাছ থেকে। কিন্তু পরবর্তীতে আমরা শুনেছি সেটা মানবিক করিডোর না, মানবিক সহায়তা দিতে হবে, এটা সরকারের দিক থেকে বলা হয়েছে। আপনি কিভাবে দেখছেন, আমরা আসলে মানবিক করিডোরই দিই বা মানবিক সহায়তায় দিই, এটা আসলে আমাদের জন্য কতটুকু ঝুঁকি আনতে পারে? অনেক ঝুঁকি এখানে এটাকে আমি মনে করি সবচেয়ে বড় কথা হলো কি, এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার বিবেচনায় এখতিয়ার এই সরকারেরই নাই। এই সরকারের এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নাই। তারা কেন এই ধরনের আগ বাড়িয়ে করছে আমি বুঝতে পারছি না।
এই সরকার এখন দেশ পরিচালনা করছে, এই সরকার হয়েছে? রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে, তাহলে কই পাইছেন রাইট আপনি? থাকবে না রাজনৈতিক কেন? ম্যান্ডেট করছে, কোথায় পাইছেন আপনি এটা? রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে তো দেশের এই সরকারকে। জনগণ দিয়েছে, কোথায় পাইছেন আপনি এগুলো? জনগণ, কিচ্ছু রাজনৈতিক না, শুনেন, দলগুলো তো ওই সময় হিট অফ দ্য জনগণের প্রতিনিধি। না, এটা মানতে রাজি না। আমি দিইনি, আমি দিয়েছি একজন জনগণ। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, আমি এই সরকারকে ম্যান্ডেট দিইনি। তো আমি যদি এটা বলি তাহলে আমার মতো এরকম লোক অনেক আছে যারা কোনো পলিটিক্যাল পার্টি করে না। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না। আমি পলিটিক্যাল পার্টি করে না এমন লোকের সঙ্গে বাংলাদেশে অ্যাবাভ 50%। তারা বলে না কিছু, তারা বলে না কিছু। এবং ওই লোকগুলি কিন্তু হাসিনার পতনের সময় সক্রিয় ছিল। তারা যখন সক্রিয় হয় তখন দেশে একটা ঘটনা ঘটে। আর তারা যখন সক্রিয় না হয়, পলিটিক্যাল পার্টির বিবৃতি দেয়, মিছিল করে, মিটিং করে, কাজের কাজ কিছু হয় না। বিএনপি অনেক মিছিল করছে, সরকার নামাইতে পারে নাই। সরকার নামানোর জন্য এই নন পলিটিক্যাল মানুষগুলোকে দরকার হয়েছে। এই সরকারের যুদ্ধ ঘোষণা করার কোনো ম্যান্ডেটই নেই। এবং সরকারের উচিত ছিল এই ধরনের একটা সিদ্ধান্ত দেওয়ার আগে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসা। যখন একটা স্বাভাবিক অবস্থা থাকে, যখন একটা রেগুলার গভর্নমেন্ট থাকে, তখনও যদি কোনো যুদ্ধ ঘোষণার মতো বড় ঘটনা ঘটে, এই রেগুলার গভর্নমেন্টে যে পলিটিক্যাল পার্টিটা থাকে, যে সরকার থাকে, তারাও বিরোধী দলগুলির সঙ্গে বসে আলোচনা করে। আর আমাদের এই সরকার কারো কোনো গুণলই না, কারোর সঙ্গে কোনো আলাপই করলো না। তারা ডিসিশন দিয়ে দিল মানবিক করিডোর দিবে। এটা দেওয়ার ইখতিয়ার তার কে দিচ্ছে? তারা কে দিচ্ছে এটা করার ইখতিয়ার? এটা কি তার বাড়ির প্রত্যেক সম্পত্তি নাকি যে আমি এখানে একটা পদ দিয়ে দিলাম? এটা হলো একটা যৌথ পরিবারেও বড় ভাই ইচ্ছা করলে একদিক দিয়ে একটা পদ দিতে পারে না, অন্য ভাইদের মতামত দিতে হয়। আপনি যে পদটা দিচ্ছেন এটা আপনার জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। মাথায় রাখবেন, আরাকান আর্মির সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। আমাদের এখনো কূটনৈতিক সম্পর্ক মিয়ানমারের সঙ্গে। তো মিয়ানমারে জানতা বলি আর যাই বলি, তাদের বিরুদ্ধে তো আমরা মিয়ানমারে গেছি না? মিয়ানমারের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, আমাদের রাষ্ট্রদূত আছে মিয়ানমারে। তো মিয়ানমারের সঙ্গে আরাকান আর্মিরা ফাইট করতেছে। আপনি আরাকান যে জায়গাটা দখল করেছে সেই জায়গায় আপনি মানবিক সহায়তা দেবেন, জাতিসংঘ বলছে। কারণ জাতিসংঘ নিজেরা তাদের ব্যবস্থাপনায় পাঠাতে পারে না। তারা আকাশপথে পাঠাক, তারা নৌপথে পাঠাক, আমার ভূখণ্ডকে ব্যবহার করতে হবে। কারণ কালকে যদি এইটা পাঠানোর পরে কালকে যদি মিয়ানমার বলে তোমরা আমাদের সঙ্গে যারা আমাদের যারা বিদ্রোহী, তোমরা তাদেরকে হেল্প করতেছো, এটা বলে আমাদের আক্রমণ করে, তখন আমাদের পিছনে কে আসবে? তখন তো আমরা আরেক গাজা হবো ভাই। এগুলি কার প্ল্যান? এটা আন্তর্জাতিক কার প্ল্যান? কোন গভর্নমেন্টের প্ল্যান? এটা কি আমেরিকার প্ল্যান না কার প্ল্যান? এটা বুঝতে হবে ভাই। এখানে একটা নাটক চলতেছে। ভারত, আমেরিকা, চীন, এই তিন দেশের দৃষ্টি হলো মিয়ানমারের প্রতি। কারণ মিয়ানমার হলো মনে করেন সবাই এখানে আসার চেষ্টা করতেছে। আর মাঝখানে আমি শখ করে বলতেছি, তুমি তো স্যান্ডউইচ খাবা, আমার এই স্যান্ডউইচের মধ্যে ঢুকাও। এইগুলি বলে এগুলি ভয়ঙ্কর সমস্ত পদক্ষেপ নিচ্ছে এই গভর্নমেন্ট। এটা আমার এখন আমার সন্দেহ হচ্ছে এই গভর্নমেন্ট আসলে নিজে এগুলি করতেছে না, অন্য কারো কারণে করতেছে। কিন্তু সেখানে আমরা যেটা জানি যে রাখাইনে মানবিক সহায়তা যদি পৌঁছো না যায়, সেখানে দুর্ভিক্ষ হতে পারে। সেখানে এই বিষয়টাও তো মাথায় রাখতে হবে যে হতে পারে গাজায় দুর্ভিক্ষ হচ্ছে না, আমি কি করতে পারতেছি? গাজা আপনি ফিলিস্তিনের ম্যাপটা দেখেন ভাই, সেই ম্যাপের আশেপাশে সৌদি আরব, মিশর, আপনার জর্ডান, সবগুলো তো মুসলিম কান্ট্রি। তারা কি করতেছে? আপনি বলছেন এটা কোনোভাবে দেওয়া উচিত না? একদম উচিত না, এটা ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে আনতে পারে। বেস্ট আসলে যেমন ফুয়াদ, আপনার মন্তব্য শুনতে চাইছি। দেখেন, মানবিক করিডোর দেয়া হবে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উনি ইন্টারভিউতে যেটা বলেছেন এবং পরবর্তীতে আপনার প্রেস সেক্রেটারি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রেস সেক্রেটারি যেটা বলেছেন, পরবর্তীতে তিনি বলেছেন মানবিক সহায়তা জাতিসংঘের তত্ত্বাবধানে দেওয়া হবে যদি চাওয়া হয়, এরকম বলা হয়েছে। চাওয়া হয়েছে জাতিসংঘ এরকম একটা প্রেস সেক্রেটারির বক্তব্য যেটা দেখলাম আর কি, আমরা আপনার বিভিন্ন খবর যদি দেখি তাহলে বুঝি জাতিসংঘ এরকম একটা যদি চাওয়া হয় তাহলে তারা এটা বিবেচনা করতে প্রস্তুত, এরকম কথাটা আমার এসছে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘ হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা চাচ্ছে এটার মানে কি, এটা টার্মস কি, এটা টার্মস অফ রেফারেন্সটা কি? রাইট। প্রশ্ন হচ্ছে যে এটাকে শুধুমাত্র বাংলাদেশই দিতে পারবে না অন্য কেউ দিতে পারবে? যেই জায়গাটাতে আপনি সাহায্য পৌঁছাতে চান সেই জায়গাতে তো ইন্ডিয়ারও অ্যাক্সেস আছে। ইন্ডিয়ার সাথে তো আপনার মিজোরামের সীমান্ত আছে, তো ওইখান থেকে ঢুকতে পারবে সে চাইলে।
তাহলে ইন্ডিয়াকে কেন জাতিসংঘ বলছে না যে স্থলপথে তুমি একটা অ্যাক্সেস দাও এখানে? তারপর হচ্ছে চায়নার অ্যাক্সেস আছে উপরে নর্থে, তো চায়নাকে তো এটা বলা যেতে পারে যে আমি আরাকানে হিউম্যানিটেরিয়ান অ্যাক্সেস চাচ্ছি। চায়নাকে বলা যেতে পারে চায়না দেখ, দুই দেশেরই দুইটা পোর্ট ফ্যাসিলিটি আছে। বে অফ বেঙ্গলের অ্যাক্সেসের জায়গাতে চায়নারও পোর্ট আছে, ভারতেরও পোর্ট ফ্যাসিলিটি আছে, যেখান থেকে আপনি আরাকানে অ্যাক্সেস করতে পারবেন। তাহলে জাতিসংঘ চাইলে কি চায়না এবং ভারতকেও বলতে পারে কিনা যে তোমার পোর্ট ফ্যাসিলিটি দিয়ে আমরা এই হিউম্যানিটেরিয়ান করিডোরটা দিতে চাই? শুধুমাত্রই কি বাংলাদেশকে বলা হয়েছে, না অন্য দেশগুলোকে বলা হয়েছে যারা এই অ্যাক্সেসটা প্রোভাইড করতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ওই জায়গাটা আমাদের জিওপলিটিক্স এবং জিওগ্রাফিতে ভেরি সেন্সিটিভ জায়গা। এটার সাথে আপনার আমাদের পুরো হিল ট্যাক্সের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা অনেক কিছু জড়িত আছে। এইটার সাথে দ্য সোকল চিকেন নেক যদি বলেন, আমার ফেনী নদীর ওই পার থেকে পুরো অংশটা মানে মানে সিভিয়ার্ড হয়ে যাওয়ার, আলাদা হয়ে যাওয়ার একটা থ্রেট কন্টিনিউ ভারত আমাদেরকে দেয়। এরপরে দেখেন যে এখানে বিএনপি নেতারা এটাকে গাজার সাথে তুলনা করেছেন, যদি আমি এটা কারেক্ট মনে করি না, কারণ বাংলাদেশে রোহিঙ্গারা তো মানে যে বাস্তবতায় বাস করছে সেটা একদম অন্য অন্য রিয়েলিটি আর কি। বাট স্টিল যদি আপনি দেখেন যে বার্মাকে যদি আপনি ইসরায়েল আকারে দেখেন, যে তারা তো একই দেশের অংশ, কিন্তু এলাকাটাকে নাগরিক আকারে তারা স্বীকৃতি দিচ্ছে না। এখন সেটার সমাধান কি? সেটার সমাধান কি এখানে হিউম্যানিটেরিয়ান করিডোর দিয়ে আমি কি করতে চাইবো? আমি তো অলরেডি করিডোর দিচ্ছি, বৈধ অবৈধভাবে কন্টিনিউ বাংলাদেশে রোহিঙ্গারা ঢুকছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের আলোচনাটা তো রিপ্যাট্রিয়েশন নিয়ে। এই করিডোরটার মানে কি রিপ্যাট্রিয়েশন ইউনাইটেড নেশনসের সুপারভিশনে হবে এরকম যে বেইজিং থেকে এসে প্রফেসর ইউনুস যেটা বললেন, অথবা মহাসচিবকে নিয়ে আপনার যে রোহিঙ্গা ক্যাম্পে গেলেন, ইনশাআল্লাহ আগামী ঈদ আপনারা যেন ইয়েতে গিয়ে করতে পারেন, আরাকানে গিয়ে করতে পারেন, এরকম একটা কথা সেখানে এসছে। প্রশ্ন হচ্ছে এটা কীভাবে করবে? তাহলে কি বিষয়টা এরকম যে জাতিসংঘের সুপারভিশনে এই রিপ্যাট্রিয়েশনটা হবে, যেটা চায়না এটার সাথে ইনভলভ পজিটিভ এই ব্যাপারে? আবার বলা হচ্ছে যে আরাকান আর্মির সাথে যে যারা লার্জলি এখন এলাকাটা দখলে যাদের আছে, তাদের সাথে আমাদের একটা আনঅফিসিয়াল কমিউনিকেশন যোগাযোগ হচ্ছে। এরকম রিপোর্ট দেখলাম যে তাদের একটা উৎসব ছিল জলকেলি রিসেন্টলি, এবং তারা একটা করিডোর দিয়েছে। তারা এই অংশে বাংলাদেশ চিটং হিল ট্রাক্স অংশে এসে তারা আনন্দ ফুর্তি তাদের ঈদ টিদ পূজা পার্বণ করে ফিরে গেছে। এখন এর আগে তো আমরা দেখেছি আপনার সীমান্তে যে স্কারমিশেসগুলো হয়েছে, তারা কন্টিনিউ এখানে বোমবার্ড করেছে, এবং বার্মার যে পুলিশ তাদের যে ট্যাক্স অফিসাররা আছে বিভিন্ন বন্দরে এবং সীমান্তে তারা পালিয়ে এসছে, শত শত লোকদেরকে বাংলাদেশ আবার ফেরত পাঠিয়েছে। তো সেই রিয়ালিটিতে আমাদের কাছে এখনো পরিষ্কার না যে আসলে মানবিক করিডোরের কি টার্মস অফ রেফারেন্স আছে। যারা আশঙ্কা প্রকাশ করছেন তাদের আশঙ্কা প্রকাশ করা যথেষ্ট ভয়ের জায়গা আছে, এবং সরকার যদি জেনুইনলি একটা মানবিক কাজ করতে চায়, এটার একটা পাবলিক কনসালটেশন হওয়া দরকার পলিটিক্যাল পার্টির সাথে। জিনিস আমি আপনার কাছে জানতে চাই যে জাতিসংঘ বাংলাদেশের কাছে এই প্রস্তাবটা কেন করলো, ইন্ডিয়ার কাছে করেনি, চায়নার কাছে করেনি? এটা আপনার বিশ্লেষণ কি বলে? বড় কারণ হচ্ছে যে বাংলাদেশ ইতিমধ্যে এই বিষয়টাতে মানবিক দরজা খুলে দিয়েছে। 2017 সালে আমরা দরজা খুলে দিয়েছি। হাসিনাকে ধরেন আমরা তো সবাই খুব বেশি করে ভালোবাসি। এখানে অন্য কোনো জিওপলিটিক্স আর ইনভলভ নেই বলে আপনি মনে করছেন? শুধু এটাই হাসিনার কারণ? সময় ছিল ধরেন একটা নোবেল পুরস্কার, যে কারণে হাসিনাকে আমরা ভালোবাসি না, এই যে প্রস্তাবটা বাংলাদেশকে দেওয়ার course পেছনে আছে। অন্য কোনো জিওপলিটিক্স থাকতে আছে পারে, কিনা? অফকোর্স আছে। এখানে আপনার লট অফ ইস্যুজ ইনভলভ। একটা হচ্ছে যে এখানে চায়না কন্টেইনমেন্ট পলিসি আছে আমেরিকার, যে চায়নাকে তারা বিজনেসে এবং ট্রেডের যে অ্যাক্সেস আছে, যেটা তারা ইন্ডিয়ান ওশেনে, ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে অ্যাক্সেস করে। চায়নার ম্যাপ যদি দেখেন, যে দুইটা সাগর দিয়ে তারা মহাসাগরে অ্যাক্সেস করে, তার দুইটা হচ্ছে বে অফ বেঙ্গল এবং আরেকটা হচ্ছে সাউথ চায়না সি। এবং আপনি যদি আমেরিকার চায়না কন্টেইনমেন্টের যে পার্ল দেখেন, যে পার্লের মধ্য দিয়ে তাদেরকে সে করছে, ঠ্যাক দেওয়ার চেষ্টা করছে, তার অস্ট্রেলিয়াতে বেইজ আছে, জাপানে বেইজ আছে, তারপরে হচ্ছে সিঙ্গাপুরে আছে, এরপরে হচ্ছে সাউথ কোরিয়াতে আছে, এই পুরোটা দিয়ে ইন্দোনেশিয়া থাইল্যান্ডে আছে। এটা দিয়ে সে চায়নাকে কন্টেইন করবার চেষ্টা করছে। এখন চায়না একটা দ্বিতীয় দরজা খুলতে চাচ্ছে বে অফ বেঙ্গল অ্যাক্সেস করতে। তার পথও কমে যাবে। আপনি যদি ম্যাপ দেখেন, যদি বে অফ বেঙ্গল থেকে বঙ্গোপসাগর থেকে
যদি চায়নাতে ঢুকতে পারে তার পথ অনেক কমে যাবে, প্রায় 1,500-2,000 কিলোমিটার কমে যাবে, 20-22 দিনের জার্নি কমে যাবে। নইলে তাকে আপনার সাউথ চায়না সি, মালাক্কা স্ট্রেট দিয়ে ঢুকে তারপর চায়নাকে অ্যাক্সেস করতে হয়, লম্বা পথ তাকে ঘুরতে হয়, তার ট্রেডের কস্ট বেড়ে যাচ্ছে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে চায়নার এই অ্যাক্সেসটা আমেরিকা কন্টেইন করতে চাচ্ছে তার ইন্ডো প্যাসিফিক পলিসি দিয়ে এবং বার্মা অ্যাক্ট দিয়ে। সেইখানে বাংলাদেশ সরকার কোনোভাবে আমেরিকার পক্ষ নিয়ে সেটা করছে কিনা সেই জায়গাটা থেকে অনেকের এই আশঙ্কাটা আছে। তাই বটম লাইন হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। আমাদের ভালোবাসার, সম্পর্কের, ব্যবসা বাণিজ্যের, খায় খাতিরের যত দেশ আছে, চায়না ঠেকাও সেই নীতির কারণে আবার আমরা কোনো ঝুঁকিতে, আমরা ব্যবহৃত হতে গিয়ে আমরা কোনো ঝুঁকিতে যেন না পড়ি, সেটা হচ্ছে আমাদের বটম লাইন। বাংলাদেশের স্বার্থ হচ্ছে ফার্স্ট সিদ্ধান্তের জায়গা থেকে। এবং আরেকটি বিষয় যেটা মাসুদ কামাল বললেন যে এই সরকারের ম্যান্ডেট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার, আপনি কিভাবে দেখেন বিষয়টিকে? আমি বিনয়ের সাথে দ্বিমত করি। ম্যান্ডেট আছে, এই সরকারের ম্যান্ডেট হচ্ছে যেটা বারবার বলা হয় সেটা নির্বাচিত না। দেখেন, পলিটিক্যাল ম্যান্ডেট ডিরাইভ করে কিভাবে? পলিটিক্যাল ম্যান্ডেট ডিরাইভ করে একটা হচ্ছে যুদ্ধের মাধ্যমে। ৭১, ১৬ই ডিসেম্বরের পরে এই যে তাজউদ্দিন আহমদরা, শেখ মুজিবরা দেশে ফিরে এসে দেশ শাসন করলো, কিসের ম্যান্ডেটে? কে তাকে ভোট দিয়েছে স্বাধীন বাংলাদেশ শাসন করবার জন্য? ৭০-এর নির্বাচন তো স্বাধীন বাংলাদেশের জন্য হয়নি। ৭০-এর নির্বাচন হয়েছিল পাকিস্তানের গণপরিষদের সদস্য হওয়ার জন্য। তাহলে কে তাকে ম্যান্ডেট দিয়েছে? ম্যান্ডেট দিয়েছে যুদ্ধ, আমার হাজার হাজার শহীদের রক্ত, আমার এই স্বপ্নটাকে একটা ম্যান্ডেটে পরিণত করা হয়ে গেছে। দ্বিতীয়ত ম্যান্ডেট আসে হচ্ছে আপনার নির্বাচনের মাধ্যমে, যেটা পলিটিক্যাল ডেমোক্রেসিতে যেটা হয়, আপনি 5 বছর পর পর নির্বাচনে জিতবেন, দেশ শাসন করবেন, একটা ম্যান্ডেট। থার্ড একটা ম্যান্ডেট আসে হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। দেখেন যে আপনার 90-তে কি হয়েছে, এরশাদ সরকার কেন চলে যাবে? 90-তে কি কোনো নির্বাচন হয়েছে? কিসের ভিত্তিতে সে চলে গেল? কিসের ভিত্তিতে পলিটিক্যাল পার্টিসগুলো একমত হয়ে আপনার শাহাবুদ্দিন আহমদকে এনে দায়িত্ব দিলেন, অস্থায়ী সরকার গঠন করলেন কয়েক মাসের জন্য, অস্থায়ী সরকার গঠন করে নির্বাচনের প্রসেসে কেয়ারটেকার সরকার যা বলেন তো হয়েছে। তো কিসের মাধ্যমে হয়েছে? একটা গণ অভ্যুত্থান, ছোট আকারে এটা হয়েছে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। অতএব সেই জায়গাতে হচ্ছে 24-এ বাংলাদেশের ইতিহাসে গত 100 বছরের ভিতরে এই লেভেলের অংশগ্রহণমূলক গণ অভ্যুত্থান হয়নি, বদরুদ্দিন ওমর বলেছেন। তো সেই জায়গাতে আমরা বোধ করছি এই গণ অভ্যুত্থানই হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট। 1400 শহীদ হচ্ছে এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। এই গণ অভ্যুত্থানে যে 26,000 মানুষ আহত হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, 600 মানুষ চোখ হারিয়েছে, তারাই হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। এখন ম্যান্ডেট মানে কি? ম্যান্ডেট মানে